রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ। সুপ্রিয় দর্শক, জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের বিশেষ আলোচনা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিথিলা আফরিন। দর্শক, এই আলোচনা অনুষ্ঠানকে ফলপ্রসূ এবং তথ্যবহুল করার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন তিনজন আলোচক। আমাদের সাথে উপস্থিত আছেন মোহাম্মদ আনোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগ, উনি বিভাগীয় পরিচালক। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন অধ্যাপক ও গবেষক ডক্টর মোহাম্মদ আশরাফুল আজম খান, উনি ফিশারিজ বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন। এবং আমাদের মাঝে আরও উপস্থিত আছেন সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশিদুল হক, আনোয়ারা উপজেলা। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি প্রথমেই আমার প্রথম প্রশ্ন নিয়ে চলে যেতে চাই আমাদের মোহাম্মদ আনোয়ার হোসেন, আপনার কাছে। আমরা জানি আমাদের চট্টগ্রাম বিভাগ মৎস্য এই সম্পদে অনেক বেশি সমৃদ্ধ, এবং সেই হিসাবে আমরা যদি ভাবি যে ভবিষ্যৎ পরিকল্পনা বা নীতিমালা, এই বিষয়ে আমাদের সামনের পরিকল্পনা কি বিভাগীয় পর্যায়ে? চট্টগ্রাম বিভাগ একটি মৎস্য সেক্টর, বৈচিত্র্যপূর্ণ একটি বিভাগ। আপনারা জানেন এই বিভাগে 11টি জেলা রয়েছে। প্রত্যেকটি জেলায় মৎস্য খাতে এক একটি বৈশিষ্ট্যপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা যদি বলি যে ব্রাহ্মণবাড়িয়া জেলা, সেখানে বিল রয়েছে, হাওর রয়েছে, কুমিল্লা প্লাবনভূমি, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার উপকূলে অধ্যুষিত একটি জেলা, এবং পার্বত্য এলাকা রয়েছে, অসংখ্য ক্রিক রয়েছে। এই প্রত্যেকটি মৎস্য সেক্টর অত্যন্ত ভূমিকা পালন করছে। আমরা আসলে রিসোর্স বেস ম্যানেজমেন্ট আমরা করে থাকি। যেমন নাকি আমরা যদি বলি ব্রাহ্মণবাড়িয়া যে আমাদের যে উন্মুক্ত জলাশয় যেগুলি রয়েছে, বিল, হাওর, সেই সমস্ত এলাকাগুলিতে আমরা যদি আমাদের দিন দিন কিন্তু মাছের উৎপাদন কমে যাচ্ছে। আমাদের ওয়াইল্ড ফিড যেগুলি আমরা বলতেছি, যেগুলো আমরা দেশীয় মাছ, সেই মাছগুলি কিন্তু দিন দিন আমাদের হারিয়ে যাচ্ছে। সেজন্য কিন্তু আমরা এই মাছগুলোকে পুনরায়, যাতে আমাদের বিলগুলো, আমাদের অসংখ্য ঝেলে ভাই এর সাথে জড়িত থাকে, তাদের এই জীবন জীবিকা নির্বাহ করে তাদের মাছ ধরার উপর। তো সুতরাং সেই জলাশয়গুলিতে যদি আমরা যদি মাছকে যদি পরিপূর্ণ করতে চাই, সেখানে আমাদের বিশেষ ধরনের প্রোগ্রাম আমরা নিয়ে থাকি। সেটার এক নম্বর হলো যে আমরা বিল নার্সারি স্থাপনের মাধ্যমে, আপনারা জানেন যে আমরা যদি 1 কেজি মাছ রেণু যদি আমরা মজুত করি, সেখানে আমরা 2 লক্ষ আমরা পোনা পেয়ে থাকি। তো সেখানে আমরা এই উদ্দেশ্য লক্ষ্য করে আমরা যে বিলগুলির যে গভীর অংশ যেগুলি আছে, সেই গভীর অংশগুলিতে আমরা বিল নার্স স্থাপন করে থাকি, এবং সেখানে যখন বর্ষার পানি আসে তখন এই মাছগুলি আবার সারা বিলে ছড়িয়ে পড়ে। সেই জন্য সেভাবে কিন্তু আমাদের বিলগুলি পরিপূর্ণ হয়ে যায়। তাছাড়া আমাদের রয়েছে যে পোনা অবমুক্তি কার্যক্রম একটা রয়েছে, আমরা প্রতি বছর আমরা পোনা অবমুক্ত করে থাকি মুক্ত জলাশয়ে। তারপরে আমরা অভয়াশ্রম স্থাপন একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ হলো যে আমাদের যে দেশীয় মাছগুলি যে হারিয়ে যাচ্ছে, সেগুলি রক্ষা করার জন্য অভয়াশ্রম আমরা করার মাধ্যমে কিন্তু আমরা আমাদের গভীর অংশগুলিতে যদি আমরা অভয়াশ্রম করি, তো সেখানে কিন্তু আমরা এই দেশীয় মাছগুলিকে আমাদের প্রাচুর্যতা আবার বৃদ্ধি পায়। তো এইগুলি আমরা আমাদের জলাশয়গুলিতে আমরা করে থাকি। তাছাড়া রয়েছে আমাদের প্লাবনভূমিতে মাছ চাষ। আমরা সেখানে কিন্তু আমরা আমাদের চাষিভাই আছেন, চাষিভাইদেরকে আমরা আমাদের আইওটি বেস মাছ চাষ, তারপর আধুনিক প্রযুক্তির মাছ চাষ, কোয়ালিটি, গুণগত মান, যে আমরা যেটা বলে যে গ্যাপ, যেটা হলে গুড অ্যাকোয়াকালচার প্র্যাকটিস। কারণ আমাদের মাছ উৎপাদন করলেই হবে না, সেটাকে গুণগত মানের হতে হবে এবং নিরাপদ হতে হবে। তা তো অবশ্যই। আমি এই জায়গায় আপনার সাথে একটু যোগ করতে চাই। সেটা হচ্ছে আমাদের আগের বিভিন্ন পরিকল্পনা ছিল, যেগুলো আমরা চেষ্টা করছি বাস্তবায়ন করার। এই ২০২৬ সাল উপলক্ষে আমাদের নতুন কোনো বিশেষ কৌশল বা রূপরেখা আছে কিনা? আমাদের এই মাছ, আমরা জানান যে আপনারা ইতিমধ্যে আমাদের আজকের যে রূপালী মৎস্য সুনির্ভর দেশ, আমরা কিন্তু মাছে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ, কিন্তু এই স্বয়ংসম্পূর্ণ ধরে রাখা কিন্তু আমাদের একটা চ্যালেঞ্জের ব্যাপার। সেই কারণে আমাদের কিন্তু আমরা যেহেতু আমাদের ওপেন ওয়াটারগুলিতে মাছের উৎপাদন কমে যাচ্ছে, সুতরাং কালচারের দিকে আমাদেরকে অবশ্যই বেশি নজর দিতে হবে, এবং আমাদের অবশ্যই আমাদের ওপেন ওয়াটারগুলিকে যাতে আমাদের প্রযুক্তি দিয়ে আমরা সেটাকে আমরা কিছুটা পূরণ করতে পারি। কারণ সেখানে অসংখ্য জেলে সম্প্রদায় কিন্তু তাদের জীবন জীবিকার জন্য কিন্তু এই নদী, খাল, বিল এবং আমাদের এই বঙ্গোপসাগরে তারা জীবিকা নির্বাহের জন্য নির্ভরশীল। সুতরাং সেখানে কিন্তু আমরা সরকার বিভিন্ন ধরনের প্রোগ্রাম নিয়ে থাকে। যেমন নাকি আমরা এই ইলিশ যখন ডিম দেওয়ার সময় হয়, তখন কিন্তু আমরা 22 দিনের একটা ব্যান পিরিয়ড আরোপ করা হয়ে থাকে। সেখানে মাছ ধরা সম্পূর্ণ ইলিশ মাছ ধরা বন্ধ থাকে। তাছাড়া সমুদ্রেও কিন্তু 58 দিনের একটা প্রোগ্রাম থাকে, যাতে মাছ এখানে ধরা নিষেধ থাকে। এই প্রোগ্রামগুলির মাধ্যমে কিন্তু আমাদের ওপেন ওয়াটার কিন্তু আমরা সমুদ্র বা নদীতে যে আমাদের মাছগুলো যেগুলি আছে, সেগুলি আমরা
আমাদের রক্ষা করতে পারি। রক্ষা করতে পারি। এই বিষয় নিয়ে আমি আপনার কাছে আবারও আসবো, এই প্রশ্ন নিয়েই আসবো, কিন্তু এর আগে আমি চলে যেতে চাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আমি চলে যেতে চাই অধ্যাপক আশরাফুল আজম খান আপনার কাছে। এই যে আমাদের জলবায়ু পরিবর্তন হচ্ছে, আমাদের সমুদ্রের তাপমাত্রা বেড়ে যাচ্ছে, তো এর নেতিবাচক প্রভাব আমাদের মৎস্য সম্পদের উপর কিরকম পড়তে পারে? আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, ওনার যে কনসেপ্ট সবার আগে বাংলাদেশ, এবং এই সবার আগে বাংলাদেশ কনসেপ্টটা ফুলফিল করার জন্য উনি একটা ভিশন আমাদের মাঝে দিয়েছেন, এবং সেই ভিশনের 31 দফা উনি পয়েন্ট উল্লেখ করেছেন। এই পয়েন্টের মধ্যেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে 19 দফা, সেটাকে একীভূত করে আরও কিছু বিস্তৃত করে এই 31 দফা ঘোষণা করেছেন, যেটা আমাদের প্রতিপাদ্য বিষয়ে দেখতে পাচ্ছে আমাদের পূপালী মৎস্যে স্বনির্ভর দেশ। এটার আলোকে যেই আমরা স্বনির্ভরতা অর্জন করব, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, সারা বিশ্বে একটা বৈশ্বিক তাপমাত্রা ঊর্ধ্বগতির দিকে যাচ্ছে, যেটাকে আমরা বলছি গ্লোবাল ওয়ার্মিংয়ের যুগে। এই গ্লোবাল ওয়ার্মিংয়ে হচ্ছে কেন? বিশ্ব এখন শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করেছে। এই যে শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করেছে, এতে আমাদের জলবায়ুর উপর একটা ইফেক্ট পড়ছে। তো এখন সেই আর্থ সারফেসের যে পরিবর্তন জলবায়ুর, সেটা স্বাভাবিকভাবে জলজ পরিবেশের উপর একটা বিরূপ প্রভাব তৈরি করে। এখন আমাদের এই মৎস্য, তার হ্যাবিটেট হলো স্বাভাবিকভাবে অ্যাকুয়াটিক এনভায়রনমেন্ট। তাহলে যেখানে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, সেখানে পানির তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে। এখন পানির তাপমাত্রা বৃদ্ধি পেলে আমাদের যে মৎস্য যে ভাণ্ডার বা মৎস্য উৎপাদনে একটা বিরূপ প্রভাব পড়ে। কিসের উপরে সেটা? আমরা জানি মাছ অথবা মৎস্য, যেটাই বলি না কেন, একটা খাদ্য শৃঙ্খলের উপর নির্ভর করছে। সেই খাদ্য শৃঙ্খল হচ্ছে, আমরা যদি সেটা স্তরগুলো বলি, যেমন ফার্স্ট ট্রফিক লেভেল, সেকেন্ড ট্রফিক লেভেল, থার্ড ট্রফিক লেভেল। আমাদের এই মৎস্য থাকে কোথায়? সেকেন্ড ট্রফিক লেভেলে। তাহলে সেকেন্ড ট্রফিক লেভেল থেকে যাওয়ার আগে ফার্স্ট ট্রফিক লেভেলে যেই প্রোডাক্টিভিটিটা, সেই প্রোডাক্টিভিটি থেকেই আপনার খাদ্যটা নিচ্ছে আমাদের এই মাছ তথা সেকেন্ড ট্রফিক লেভেলের অর্গানিজমগুলো। এখন ফার্স্ট ট্রফিক লেভেলে যদি প্রাইমারি প্রোডাক্টিভিটি যদি প্রোডাক্টিভ না হয়, তাহলে প্রোডাক্টিভ হওয়ার জন্য পূর্বশর্ত হচ্ছে আমার পানিটা খাদ্য শৃঙ্খলের জন্য উপযোগী হতে হবে। কেন? কারণ আমরা জানি পানিতে অনেক মাইক্রোস্কোপিক অ্যানিমেল প্ল্যান্ট আছে। এই মাইক্রোস্কোপিক প্ল্যান্ট এবং এলিমেন্ট আপনার যখন প্রডিউস হবে, সেটার জন্য লাগবে সানলাইট। এখন পানির তাপমাত্রা যদি বৃদ্ধি পায়, পাশাপাশি ফটোসিনথেসিসের উপর নির্ভর করে যে ওয়াটার কেমিস্ট্রি হবে, এখান থেকে পানিতে নিউট্রিয়েন্টস আসবে, মানে খাদ্য প্রস্তুত হবে, পাশাপাশি এন্ড প্রোডাক্ট হিসেবে অক্সিজেন প্রডিউস হবে, এবং সেই অক্সিজেনটা ওই সহযোগিতা করবে পানির আপনার মাছের গুণগত মান অথবা মাছের প্রোডাকশনের। এখন তাপমাত্রা যদি বৃদ্ধি পায়, তাহলে আমার এই ফটোসিনথেসিসের যে প্রক্রিয়া, সেটা বাধাগ্রস্ত হয়। তো যখন বাধাগ্রস্ত হবে, বাস্তুতন্ত্রে যেটা আমরা বলছি অ্যাকুয়াটিক ইকোলজির কথা, অ্যাকুয়াটিক ইকোলজিতে যে জৈব এবং অজৈব কিছু ফ্যাক্টর আছে, তার মধ্যে একটা হচ্ছে আপনি টেম্পারেচার, তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি পানির ঘনত্ব। এই জিনিসগুলো বা এই গুণাগুণগুলা যখন ডিটেরিয়েট করবে, স্বাভাবিকভাবে পানিতে যে প্রোডাক্টিভিটি থাকার কথা, সেই প্রোডাক্টিভিটি হ্যাম্পার করবে। ফলে আমার যে মাছের যে ট্রফিক লেভেল, তার আগের ট্রফিক লেভেল থেকে যে সে নিউট্রিয়েন্টস রিসিভ করবে, সেই রিসিভিংয়ের জন্য যে অ্যামাউন্ট দরকার, সেই অ্যামাউন্ট আমার ওই মাছ পাবে না।
এই পর্যায়ে আমি চলে যেতে চাই রাশিদুল হক আপনার কাছে। মাঠ পর্যায়ের খামারি এবং ঋণ সহায়তা নিয়ে যে কিভাবে জেলা পর্যায়ে এই বিষয় নিয়ে কাজ হচ্ছে। যে কোনো চাষি, বিশেষ করে প্রান্তিক চাষি, যদি তার ঋণের প্রয়োজন হয় মাছ চাষের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা তাকে বলি যে আমাদের উপজেলা মৎস্য দপ্তরে একটা আবেদন করার জন্য। তো আবেদন করার পর উপজেলা একটা কমিটি আছে, ওই কমিটি তার আবেদনের প্রেক্ষিতে যাচাই বাছাই করে বা পরিদর্শন করে দেখে যে তার আসলে ঋণ পাওয়ার সে যোগ্য কিনা। যদি সত্যি তার ঋণ পাওয়ার সে যোগ্য হয়, তাহলে তাকে আমরা সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত ঋণ দিয়ে থাকি একজনকে, ব্যক্তি একজনকে। আর যদি গ্রুপে কেউ আসে, যেমন 20 জনের একটা গ্রুপে যদি কেউ আসে, তাহলে সেক্ষেত্রে আমরা ওই গ্রুপকে আমরা 2 লাখ টাকা পর্যন্ত সর্বোচ্চ ঋণ দিয়ে থাকি। তাছাড়া যারা বড় খামারি, তাদের তো আর 2 লাখ টাকায় হবে না, তাদের তো অনেক টাকা প্রয়োজন হবে, 10 লাখ 20 লাখ টাকা হয়তো প্রয়োজন হবে। তো তাদেরকে আমরা পরামর্শ দিই যে আপনারা যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বা বাণিজ্যিক ব্যাংকে আপনারা আবেদন করতে পারেন। আবেদন করলে তারা যেটা করে, ব্যাংক কর্তৃপক্ষ একটা প্রত্যয়ন চায় যে উনি কি আসলেই মানে চাষে কিনা, তার মানে অভিজ্ঞতা আছে কিনা, সে মাছ চাষে কি লাভজনক পর্যায়ে আছে কিনা, এসব বিষয়ে একটা প্রত্যয়ন চায় উপজেলা মৎস্য অফিসারের কাছে। তো তখন আমরা উপজেলা মৎস্য ব্যাংক থেকে বলে একটা প্রত্যয়ন নিয়ে আসেন। আবেদন করার প্রেক্ষিতে ওই মৎস্য অফিসার তখন তার খামার পরিদর্শন করে। যদি দেখে যে না সত্যি সে মানে ঋণ পাওয়ার যোগ্য, সে মানে তার অভিজ্ঞতা আছে এবং সে লাভজনক পর্যায়ে আছে, তাহলে উপজেলা মৎস্য অফিসার তাকে একটা প্রত্যয়ন দেয় যে হ্যাঁ সে ঋণ পাওয়ার যোগ্য। ওই প্রত্যয়ন নিয়ে যে কোনো রাষ্ট্রায়ত্ত বা বাণিজ্যিক ব্যাংক থেকে সে স্বল্প সুদে ঋণ নিতে পারে। অবৈধ মৎস্য আহরণ এবং সংরক্ষণ এই বিষয় নিয়ে বিভাগীয় পর্যায়ে কিভাবে কাজ হচ্ছে বর্তমানে? আসলে এই কাজগুলি মূলত আমাদের উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে আমরা বিভাগ থেকে মনিটরিং করে থাকি, এবং তাদের যে কোনো সমস্যা হলে সেটাকে আমরা সমাধানের জন্য আমরা সেটা সহায়তা করে থাকি। তো উপজেলা পর্যায়ে আমাদের যে কমিটি আছে, তারপর সেখানে আমাদের যারা মানে আইন প্রয়োগের সংস্থা আছে, যেমন নৌ পুলিশ আছে, তারপর আমাদের পুলিশ বাহিনী আছে, কোস্টগার্ড আছে, তারপর নেভি আছে, র্যাব আছে, সকলের কিন্তু আমরা কিন্তু মৎস্য সংরক্ষণ বাস্তবায়নে কিন্তু সকলেই কিন্তু আমাদের সাথে অংশগ্রহণ করে। কিন্তু এই মাঠ পর্যায়ে এইগুলো এই আইনগুলো প্রয়োগ করার ক্ষেত্রে কি কোনো রকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, বা আপনারা কতটুকু সফল হচ্ছেন? আমাদের যে মৎস্যজীবী, তো অসংখ্য মৎস্যজীবী, তারা মানে এতটাই গরিব যে তারা যদি মানে একদিন যদি মাছ ধরা বন্ধ রাখে, পরের দিন কিন্তু তার চুলা কিন্তু আগুন জ্বলবে না। আমাদের তো আটকানোর যে বিষয়টা, সেটা হচ্ছে অবৈধ যে সময়টা, যে গ্যাপটা আমাদের মেনে চলতে হয়। সুতরাং ওই যে এই যে মানুষের যে তার যে আসলে চাহিদা, সেজন্য সে কিন্তু সহজেই কিন্তু আইনটাকে সে মানতে চায় না, মানে ফাঁকফোকর বের করে নিতে চায় যে কিভাবে অপরাধ। তারপর যা ঋণের তার একটা মানে দেখা যায় প্রত্যেক মৎস্যজীবী কোনো কোনো তারা ঋণগ্রস্ত। তো সেই জন্য ঋণ যারা দেয় তারা কিন্তু তার চাপ প্রয়োগ করে যে তার কিস্তি দিতে হবে, তখন কিন্তু সে কিন্তু আর এটা অনেক সময় সে এটা বেপরোয়া হয়ে পড়ে। তো সেই কারণে এখানে সরকার কিন্তু তার জন্য কিন্তু বিজিএফ এর ব্যবস্থা করেছে, যদিও এটা মানে আরো বেশি হলে আর তার জন্য আর সুবিধা হয়। হ্যাঁ, এটা আমরা মানে তারপর আমাদের সরকার কিন্তু যথেষ্ট পরিমাণে বিজিএফ সহায়তা দিয়ে থাকে। তো চ্যালেঞ্জিং হলো সকলকে সমন্বিতভাবে একত্রিত করে আমাদের এই কাজটা করে, এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। তা তো অবশ্যই অবশ্যই। আমি এই প্রসঙ্গে আপনার কাছে আবারও আসবো। আমি চলে যেতে চাই অধ্যাপক এবং গবেষক আমাদের আশরাফুল আজম খান যিনি আছেন। আমরা জানি যে ফিশারিজ বিভাগে অনেক গবেষণা হচ্ছে সামনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। তো গবেষণা এবং প্রযুক্তির প্রয়োগ করে আমরা কিভাবে মৎস্য সম্পদকে আরো উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারি? আমরা ছাত্রছাত্রীদেরকে পাঠদান দেব, পাশাপাশি গবেষণায় উদ্বুদ্ধ হব, যে গবেষণা আমরা দেশের জন্য উপকার হবে, অবশ্যই যেন মাঠ পর্যায়ে সেটার কাজে লাগাতে পারি, মানুষের জনগণের জন্য উপকার হবে। সেই লক্ষ্যে ফিশারিজ বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যদিও পদযাত্রা 2018 সাল থেকে শুরু হয়েছে, কিন্তু স্বল্প সময়ে হলো ফিশারিজ বিভাগ দেশের জন্য বা দেশের মানুষের জন্য বেশ কিছু নতুন উদ্ভাবন সৃষ্টি করেছে। তার মধ্যে আমাদের গবেষণার যে ক্ষেত্রগুলা, একটা আমরা যেমন আমি ব্যক্তিগতভাবে এনভায়রনমেন্টাল ফিশারিজের উপর কাজ করি। রিসেন্টলি আমার বেশ কয়েকটা গবেষণার মধ্যে একটা গবেষণা হলো যে আমাদের উপকূলীয় এলাকা, বিশাল একটা উপকূলীয় এলাকা আমাদের আছে, সেই উপকূলীয় এলাকা ডে বাই ডে এটা দূষণে পরিপূর্ণ হচ্ছে। সেই দূষণ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা একটা রিসার্চ করেছি। সেটা হলো যে
আমাদের যে সরমাস প্ল্যান্ট যেটা বলি, অর্থাৎ সামুদ্রিক মানে গাছ যেটা উপকূলের দিকে তাদের ভেজিটেশনটা হয়। আচ্ছা, তাহলে এই ভেজিটেশনটা টাইডাল অ্যাক্টিভিটির মাধ্যমে পানি যখন হাই টাইড হয়, ওই পানিতে যদি কোনো ধরনের হেভি মেটাল তথা ভারী ধাতু থাকে, ওই তার রুট কী করে এটাকে রিসিভ করে, সামুদ্রিক শৈবাল অথবা হ্যাঁ, যে এগুলো। উইডস গুলো। এবং করে সে রিসিভ করে যে ভেজিটেশনে তার অবস্থান, তার সে সয়েলের সাথে মিক্সিং করে আবার ওখান থেকে একটা নিউট্রিয়েন্টস জেনারেট করে। তা আমাদের কাজটা হলো যে এক পর্যায়ে এই আপনার সরমাস প্ল্যান্টটা, প্রত্যেকটা জিনিসের লাইফ স্প্যান আছে, একসময় তার মারা পড়ে। এই সরমাস প্ল্যান্টটা যখনই তার লাইফ স্প্যান কমপ্লিট হবে, তখন এটাকে আমরা সামুদ্রিক খড় হিসেবে চিনি। জি, আমাদের গবেষণা হলো যে আমি যদি কোস্টাল এরিয়াতে এটার প্ল্যান্টেশন করি, অথবা এটা যদি ন্যাচারাল ওয়েতে যদি ভেজিটেশন করতে পারি, তাহলে হেভি মেটালের রিসিভিং একটা ক্ষেত্র হবে। জি, পাশাপাশি লাইফ স্প্যান কমপ্লিট হওয়ার পরে ওই সামুদ্রিক খড়টাকে আমরা সিমেন্টে ইউজ করতে পারি। জি, এটা একটা নতুন কাজ। এরপরে আমাদের আরও কাজ আছে, যেমন আমাদের একটা উন্মুক্ত জলাশয় আছে, বে অফ বেঙ্গল আছে। এই বে অফ বেঙ্গলে আমাদের একটা মৎস্য ভাণ্ডার আছে। সেই মৎস্য ভাণ্ডারে কী পরিমাণ মাছ আছে আমরা সেটা স্টক অ্যাসেসমেন্টের মাধ্যমে নির্ধারণ করি। এবং বর্তমানে বে অফ বেঙ্গলে আমাদের এখানে ফিশারিজের লোকজন আছেন, ওনারাও যখন কিছু জরিপ কাজ করেছেন, দেখা গিয়েছে আমাদের এই মৎস্য ভাণ্ডারে ওভার ফিশিং হয়েছে। জি, কারণটা কি, আমাদের মৎস্য সম্পদের সঠিক নিয়মকানুন জন্য তেমন কোনো অর্ডিন্যান্স বা পলিসি এখনো ফর্মুলেশন হয় না। যেটা হয়েছে 1982-তে, জাস্ট কিছু অ্যামেন্ডমেন্ট হয়েছে। কিন্তু এই এখন তো নতুন করে এটা বিভিন্ন এখন পদক্ষেপ নেওয়া হচ্ছে। তো এটা তাহলে রুলস অ্যান্ড রেগুলেশন যদি থাকে, তাহলে যারা ফিশার্স তারা যাচ্ছে তাই ফিশিং করতে পারবে না। না, তা তো অবশ্যই। তাহলে এই যে যাচ্ছে তাই যদি ফিশিং না করে, তাহলে আমার বাইকেচের পরিমাণ আস্তে আস্তে কমে আসবে। বাইকেচ মানে আমি একটা মাছ শিকারে গিয়েছি বা মাছ ধরতে গিয়েছে, এখন যদি ওই টার্গেট ফিশ আমি ফিশিং না করে, আমার যদি জালের ফাঁস তথা ম্যাশ সাইজ যদি ছোটো হয়ে যায়, তাহলে ওখানেও কি আসে, অন্য মাছগুলো আসবে। আচ্ছা, তো ফিশাররা করে কি, বেশি লাভের আশায় তারা ওই ট্র্যাশ ফিশগুলোকে কি করে দেয়, আবার সমুদ্রে ফেলে দেয়, তার টার্গেট ফিশটাকে সে নিয়ে নেয়। আচ্ছা, তাহলে ওই যে ট্র্যাশ ফিশ যেটা ফেলে দিচ্ছে বাই ক্যাচ হিসাবে, এটা ওই খাদ্য শৃঙ্খল, পানিতে যে খাদ্য শৃঙ্খল, অর্থাৎ আমরা যেটা বলছি সেকেন্ড ট্রফিক লেভেল, থার্ড ট্রফিক লেভেল, এগুলাতে তখন খাদ্য শৃঙ্খলের পুষ্টির ডিটোরিয়েট হয়। তা তো অবশ্যই, আবার দূষণ তো আছেই আছে। সেটা তো আছে। এইটার কারণে আমাদের যে ফিশারি রিসোর্সের যে প্রোডাকশন, জি, এটা আস্তে আস্তে অবশ্যই কমতে থাকে। আমি এই বিষয়ে বিলুপ্তপ্রায় প্রজাতি রক্ষা কিভাবে করা যায় সেই বিষয়ে আমি আপনার কাছে আবার পরে জানতে চাইবো। আমি এই পর্যায়ে রাশেদুল হক আপনার কাছে জানতে চাই, আমাদের যে নিরাপদ মাছ এবং রাসায়নিক মুক্তকরণ এই বিষয় নিয়ে কাজ হচ্ছে, জেলা পর্যায়ে এই বিষয় নিয়ে কি কাজ হচ্ছে, কি পদক্ষেপ নেওয়া হয়েছে? আমাদের মাছ উৎপাদনের ক্ষেত্রে প্রথমেই আমাদের দেখতে হবে যে মাছটা উৎপাদন কোথায় হচ্ছে, আমাদের খামারে বা পুকুরে। তো এই মাছগুলোতে যাতে কোনো চাষি ক্ষতিকর কোনো কেমিক্যাল বা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে না পারে, সেই জন্য আমাদের একটা প্রোগ্রাম আছে যেটা এনআরসিবি আমরা বলি, ন্যাশনাল রেসিডিউ কন্ট্রোল প্ল্যান। এর আওতায় আমরা স্যাম্পল বেসিস আমরা পুকুর থেকে বা ঘের থেকে আমরা চিংড়ি মাছ বা সাদা মাছ সংগ্রহ করে সেটা আমাদের ল্যাব আছে, সেই ল্যাবে আমরা টেস্ট করি। টেস্ট করে যদি দেখি যে সেখানে ক্ষতিকর অ্যান্টিবায়োটিক বা রাসায়নিক আছে, অবশ্যই আমরা ওই পুকুরের বা ঘেরে আমরা চাষ বন্ধ রাখি এবং তারপর করণীয় যা যা করার আমরা সেটা মানে করি। এটা মনিটরিং এর আন্ডারে রাখা হয়েছে, জেলা monitoring এর পর্যায়ে এটা আওতায় জোরদার রাখা করা হয়েছে। হয়েছে। সমুদ্রে যে মাছ ধরা হয় ইন্ডাস্ট্রিয়াল ট্রলারে, সেখানেও আমাদের এই মৎস্য পরিদর্শন মান নিয়ন্ত্রণ দপ্তর আছে, সেখান থেকে ইন্সপেক্টর যায়, যে তারা
ওইখানে ঠিকভাবে ওই ইয়েগুলা মানে মাছ মানে সঠিক তাপমাত্রায় রাখা হয়েছে কিনা, বা ক্ষতিকর কোনো কিছু অপদ্রব্য দেওয়া হচ্ছে কিনা মাছে, তো এগুলো দেখা হয়। এবং যদি সব ঠিক থাকে তারপর সেখান থেকে আবার মাছের কিছু নমুনা সংগ্রহ করে ল্যাবে টেস্ট টেস্ট করার পর যদি দেখা যায় যে টেস্ট রিপোর্ট ঠিক আছে, ক্ষতিকর কোনো কিছু নেই মাছে, তখন এটা ওই ওই তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয় যে মাছ তারা রপ্তানি করতে পারবে। এই সমুদ্র সম্পদ বা মৎস্য সম্পদ সেটাকে কিভাবে আমরা সঠিকভাবে টেকসইভাবে কিভাবে আমরা সামনে বিশ্ব দরবারে তুলে ধরতে পারি? সব মিলিয়ে কিন্তু মাছ একটা গুরুত্বপূর্ণ মানে বড় অবদান একটা রাখছে। অংশ। জি। হ্যাঁ, তো সেইখানে এটাকে আমাদের টেকসই করার জন্য, এটাকে আমরা সাস্টেন করার জন্য আসলে ওই যে আমাদের প্রফেসর মধ্যে বলেছেন যে আসলে মাছ হলো যে নবায়নযোগ্য সম্পদ। জি। আসলে আমরা যদি আমাদের সহনশীল মাত্রায় মাছ আহরণ করি, সমুদ্রের মাছ, নদীর মাছ কোনোদিনও শেষ হবে না। না, আমরা অবশ্যই। সবসময় মাছ এটা পরিমাণ মতো ধরতে পারবো। জি। কিন্তু আমাদের মেন সমস্যা হলো আমরা যখন অধিক মুনাফার আশায় আমরা যখন মাছ ধরাটা বাড়িয়ে দিই, তখন কিন্তু আজকে হয়তো আমি লাভ করলাম, কিন্তু আগামী দিনে কিন্তু আমি কিন্তু লসে পড়ে তা যাব। তো তো অবশ্যই। সেই জিনিসটাকে করার জন্য কিন্তু আমরা এই যে 58 দিনের প্রোগ্রাম আগে বলেছিলাম যে 58 দিন আমরা প্রোগ্রাম করেছি, সেখানে যাতে সমুদ্রের মাছগুলি তারা মানে প্রজনন করতে পারে, যে ছোট মাছটা বড় হওয়ার সুযোগ পায়, এই কাজগুলি করার জন্য কিন্তু আমরা এই 58 দিনের ব্যান পিরিয়ড আরোপ করা হয়ে থাকে। তারপর আমাদের নদী তো আমাদের ইলিশ মাছের, আমাদের ইলিশ হলো আমাদের জাতীয় একটা সম্পদ, জাতীয় মাছ। সেই মাছের রক্ষা করার জন্য আমাদের যেমন নাকি মাইলের সংরক্ষণের অভিযান আছে, তারপর আমাদের ঝাটকা সংরক্ষণ অভিযান আছে। আমরা জি। প্রায় 8 মাস ব্যাপী যে জাটকা, তারপর আমাদের জাটকার যে আমাদের ইলিশ যদিও একটা সামুদ্রিক মাছ, বাট সেটা কিন্তু একটা সমাজে প্রজনন করার জন্য বা ডিম ছাড়ার জন্য সে কিন্তু নদীতে যায়। জি। এটা যে অভয়াশ্রমগুলো আছে, যেখানে কিছু কিছু অংশে সে ডিম দিয়ে থাকে, সেগুলো আমরা অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে। জি। সে অভয়াশ্রমে মাছ ধরা কিন্তু সম্পূর্ণ বন্ধ থাকে। অন্য মাছ শুধু ইলিশ মাছ তো, সেখানে আরো যত মাছ থাকে সব মাছ কিন্তু ধরা বন্ধ থাকে। এই যে জলাশয়গুলো ভরাট হয়ে যাচ্ছে, বাণিজ্যিক অনেক মৎস্য ক্ষেত্রগুলো বাড়ছে, চাষ বাড়ছে, কিন্তু প্রাকৃতিক জলাশয়, খাল, বিল এগুলো ভরাট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্রগুলোকে কিভাবে আমরা রক্ষা করছি সামনে? এটার জন্য গভর্নমেন্টের পলিসি দরকার। জি। কারণ আমরা জানি যখন কোনো জলাশয় আপনি ভরাট করা, এটা তো ম্যানমেড অ্যাক্টিভিটিস, জি। আমরাই করছি। জি। জি। তাহলে আমাদেরকে বাধা দেওয়ার জন্য একটা পলিসি ডেভেলপ করতে জি। হবে। পলিসি যদি না থাকে, অথবা দেশের যদি রুলস অ্যান্ড রেগুলেশন না থাকে, তাহলে তো ভরাট হবেই। তার ভরাট হলে আমরা যে মাছ নিয়ে চিন্তা করছি, সেই মাছের যে প্রোডাকশন কোত্থেকে পাবো? তাহলে স্বনির্ভরতা মাছ দিয়ে কিভাবে আসবে? তো এই জন্যই যেটা আমার কথা হলো যে গভর্নমেন্ট 2001 সাল থেকে গভর্নমেন্ট কিন্তু বেশ কিছু মেজার নিয়েছে। মেজারের মধ্যে কি স্যাংচুয়ারি ঘোষণা করা, জি। ব্যান পিরিয়ড ঘোষণা করা, প্রোটেক্টিভ এরিয়া ঘোষণা করা। এই ম্যানেজমেন্টের আওতায় জি। হয় কি, আপনি যদি কোনো একটা এরিয়াকে প্রোটেক্টিভ এরিয়া ঘোষণা করেন, বা অ্যাকুয়াটিক প্রোটেক্টেড এরিয়া বা মেরিন প্রোটেক্টেড এরিয়া, তাহলে ওখানে নির্দিষ্ট সময়ের জন্য কোনো ধরনের অ্যাক্টিভিটিস চলতে থাকবে না। তাহলে ওই সময়টাতে ওখানে যে সমস্ত স্পিসিসগুলো থাকবে, তারা তাদের উইদাউট এনি ডিস্টারবেন্স তারা ওখানে কি করতে পারবে? বংশবৃদ্ধি করতে থাকবে। জি। তো এই যে মেজারমেন্টগুলো বা এই যে ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিগুলো, এগুলো যদি সুচারুভাবে প্রতিপালন করা হয়, তাহলে আমার মনে হয় বিলুপ্ত প্রায় যে মাছগুলো আছে, জি। এগুলো তো এখন আর, যেগুলো চলে গেছে এগুলো তো কিছু করে না। এগুলো আপনি জেনেটিক্সের মাধ্যমে, অর্থাৎ আমরা যদি জিনোমিক্স এই সাবজেক্টটাকে একটু ডেভেলপ করে আবার যদি তার জিনোমের মাধ্যমে জি। বংশবৃদ্ধি করতে রেণু পারি, সংরক্ষণ করার যে বিষয়, তাহলে আমরা আমাদের আগের পূর্বাবস্থায় বা সিমেন্ট ফিরে আসতে সংরক্ষণের পারবো। মাধ্যমে। এবং সেই আলোকে জি। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কিন্তু 1979 সালে এই জাতীয় মৎস্যপক্ষ ঘোষণা করে গেছে। জি। এটা ওনারই অবদান। আমি শেষ প্রশ্নটি রাখতে চাই আমাদের আনোয়ার হোসেন আপনার কাছে। আমাদের ভবিষ্যৎ রূপরেখা, এই যে বাংলাদেশের মৎস্য সম্পদকে সামনে বিশ্ব দরবারে যেন আরো উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারি, সেই ব্যাপারে যদি ছোট করে একটু বার্তা দিতেন। সকল জলাশয়কে আমাদের মৎস্য চাষের আনতে হবে, এবং আমাদের যে
আমাদের উন্মুক্ত জলাশয় যেগুলো আছে, খাল বিল নদী নালা থেকে শুরু করে মানে সব এগুলোকে সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে আমাদেরকে এগুলি সুষ্ঠু ব্যবহার করতে হবে। আর তাহলে আমরা আমাদের যে মাছের উৎপাদন দিন দিন বৃদ্ধি পাবে, আমরা এটাকে এবং আমাদের গ্যাপ যেটা আমরা বলি গুড অ্যাকোয়াকালচার প্র্যাকটিস, এই প্র্যাকটিসের মাধ্যমে আমরা যদি মাছ চাষ করি তাহলে আমাদের মাছ বিশ্ব দরবারে পৌঁছে যাবে এবং আমাদের ইলিশ মাছ সারা বিশ্বব্যাপী জনপ্রিয় মাছ, এবং সেই ইলিশ মাছ আমরাও নিজেরা খেতে পারবো এবং বিশ্বের সব জায়গায় আমরা ইলিশ মাছকে পৌঁছে দিতে পারবো। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে উপস্থিত থাকার জন্য এবং এই আলোচনাটিকে এত তাৎপর্যপূর্ণ ফলপ্রসূ করার জন্য। দর্শক, জাতীয় মৎস্য পক্ষ 2026 উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের আয়োজনে বিশেষ আলোচনা অনুষ্ঠান শুনছিলাম আমরা এই অনুষ্ঠানে শুনতে পারলাম, এই আলোচনায় উঠে এসেছে কিভাবে তাৎপর্যপূর্ণভাবে, কিভাবে ফলপ্রসূভাবে বাংলাদেশের মৎস্য সম্পদকে আমরা বিশ্ব দরবারে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারি। তবেই আমরা বলতে পারবো রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে।